হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। নিজের ভালোবাসার মানুষের বুকে অন্য এক মেয়েকে দেখলে তা কতটা যন্ত্রণাময় হয়, একটি মেয়ের জন্যে তা হয়তো বর্ণনা করে মুশকিল। অনন্যা আসার পূর্বে জুই এসেই হুট করে অবিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমায় অনেক ভালোবাসি। কেন বুঝো না তুমি? অনন্যা তোমায় কখনো ভালোবাসেনি। আমি বলেছিলাম তোমায় অভি। অনন্যা ভালো মেয়ে না, ওর চরিত্রে সমস্যা আছে, কিন্তু আমার কোনো কথাই তো বিশ্বাস করনি তুমি। আজ বুঝতে পারলে তো সেদিন আমার কথা অবিশ্বাস করে কতটা ভুল করেছিলে। জুইয়ের কথা শুনে অভির মনে পড়ে যায়, হ্যাঁ, জুই তাকে বহুবার অনন্যার চরিত্র সম্বন্ধে বারংবার সতর্ক করলেও সে শুনেনি, বরং সে বারংবার এড়িয়ে গিয়েছে। অনন্যার প্রেমে সে এক প্রকার অন্ধ হয়ে গিয়েছিল, তাই ফলস্বরূপ এত বাজেভাবে ঠকতে হলো তাকে। অভির ভাবনার মাঝেই সেখানে অনন্যা এসে তাদের একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। অভি এতক্ষণ যাবৎ জুইকে নিজের থেকে সরাতে চাইলেও অনন্যাকে দেখে সে জুইকে সরানোর বিন্দুমাত্র প্রয়াস করল না। অনন্যাকে দেখে বেশ ক্ষোভ নিয়ে নিজ থেকেই অভির থেকে সরে দাঁড়ালো জুই। অনন্যা কাপা কাপা গলায় বলতে থাকে, জুই তুই এখানে কি করছিস? এই জুই কিছু বলার পূর্বে অভি এগিয়ে এসে বলে, তার আগে তুমি বলো, কেন এসেছো এখানে? ওহো, বিয়ের বেনারসি এখনো গায়ে, তা কোনো আশায় এসেছো এখানে? হাত পা ধরে বিয়ে করতে বলবে নিশ্চয়ই, আমাকে বিয়ে করো অভি। কেন যার সাথে রাত কাটিয়েছ দিনের পর দিন সে বুঝি এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে? জুই অভির কথা শুনে মুচকি হাসে। এতদিন ধরে সে যা চাচ্ছিল তাই হয়েছে। অনন্যা অভির কথা শুনে বিন্দুমাত্র অবাক হয় না, কারণ যেই মানুষটি ভরা বিয়ের আসরে এত বাজে বাজে কথা বলে অপমান করতে পেরেছে, সে নিশ্চয়ই এখন সম্মানজনক কোনো কথা বলবে না। অনন্যার ভাবনার মাঝেই অভি পুনরায় কটাক্ষ করে বলে, এত ঘটনা ঘটার পরেও কি করে পারলে আমার সামনে বেহায়ের মতো আসতে? লজ্জা করল না? ছি, একজন প্রস্টিটিউটেরও বোধহয় তোমার থেকে বেশি মান সম্মান বোধটুকু আছে। অভির শেষ কথাটুকু শুনে গা শিউরে উঠছে অনন্যার। একজন মানুষ কি করে তার নিজের ভালোবাসার মানুষকে এতটা অসম্মান করতে পারে? বারংবার তাকে একজন পতিতার সাথে তুলনা করে যাচ্ছে অভি। নিজের ভেতরের ক্ষোভটুকুকে নিয়ন্ত্রণ করতে পারল না অনন্যা। থাটিয়ে পরপর অভির দুটো গালে দুটো করে থাপ্পড়ও বসিয়ে দিল সে। জুই হতভম্ব। অভি নিজের গালে হাত রেখে মাথা নিচু করে ফেলল। রাগে খেয়ে কান্না মিশ্রিত গলায় অনন্যা বলতে থাকে, আমার আজ নিজের প্রতি সত্যিই লজ্জা করছে অভি। আমি তোমার মতো মানুষকে ভালোবেসেছি। যেই মানুষ সম্মানই করতে পারে না, তার ভালোবাসার উপরই আমার সন্দেহ হচ্ছে। আদৌ কখনো তুমি আমায় ভালোবেসেছিলে তো? আমারই দোষ, আমি বোকার মতো ভেবে বসেছিলাম এই বিপদের সময় হয়তো তুমি আমায় ফিরিয়ে দিবে না, কিন্তু তুমি আমায় কি নিখুঁতভাবে ভুলটা শুধরে দিলে। কথাটি বলে অনন্যা চলে যেতে নিলে অভি জুইয়ের হাত ধরে অনন্যাকে শুনিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো তাই না জুই? অভির কথা শুনে জুই সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ অভি, আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক অনেক। অভি অনন্যার দিকে তাকিয়ে বলে, তবে আজ অভি শিকদার তোমায় কথা দিচ্ছে, বিয়ে করলে তোমাকেই করবে। নিজের জীবন আমি গুছিয়ে নিব। কোনো চরিত্রহীন মেয়ের জন্যে আমার জীবন থেমে থাকবে না। অভির কথা শুনে জুই খুশি হয়ে অভিকে জড়িয়ে ধরে। নিজের বন্ধুর বিশ্বাসঘাতকতাও অবাক করল না অনন্যাকে। তার ভাগ্যের প্রতি আজকাল তার প্রচুর হাসি পায়। অনন্যা অভির দিকে ফিরে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলে, চলে যাচ্ছি আমি অভি। আজ আমিও কথা দিচ্ছি, কখনো এই চরিত্রহীন মেয়েটাকে তোমার দেখতে হবে না, তুমি চাইলেও তাকে কখনো দেখতে পারবে না। তবে কে বলতে পারে, একদিন এই চরিত্রহীন মেয়েটার জন্যেই হয়তো তোমাকে আফসোস করতে হবে। হ্যাঁ, আফসোস হচ্ছে, বড্ড আফসোস হচ্ছে। তোমার মতো মেয়েকে এই অভি শিকদার ভালোবেসেছিল। নাও জাস্ট লিভ প্লিও। অনন্যা কোনো প্রকার উত্তর দিল না। অভি লক্ষ্য করছে অনন্যার অশ্রুসিক্ত নয়নে কাজল ঘেটে একসা অবসা, তবুও কি সুন্দর স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, কি পবিত্র লাগছে, কিন্তু বাস্তবতা চরম ভিন্ন। অভি মুখ ঘুরিয়ে ফেলে। অনন্যা সামান্য তাচ্ছিল্যের হাসি হেসে বের হয়ে যায়। অনন্যা বেরিয়ে যেতেই জুইকে নিজের থেকে সরিয়ে অভি বলে উঠে, জুই এখন তুমি যাও,
আমাকে দয়া করে একা থাকতে দাও। কিন্তু অবি, প্লিজ লিভ মি অ্যালোন। জুই মাথা নাড়িয়ে চলে গেল। অবি দীর্ঘশ্বাস ফেলে রকিং চেয়ারে কপালে হাত রেখে বসে থাকে। অবির অফিস থেকেই অনন্যা হসপিটালে ছুটে যায় তার বাবাকে এক ঝলক দেখতে। সেখানে শেফা বেগম মাথায় হাত দিয়ে বসেছিলেন। মাকে দেখে বুক কেঁপে উঠে অনন্যার। মধ্যবয়স্ক হলেও যথেষ্ট সুন্দরী শেফা বেগম। কিছু মুহূর্তের মধ্যে নানা দুশ্চিন্তায় চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। বেশ অসহায় লাগছে নিজের কাছে অনন্যাকে। সে চাইলেও কিছু করতে পারছে না। আজ ফারিস নামক নিকৃষ্ট লোকের জন্য জীবনের এমন করুণ পর্যায়ে এসে ঠেকেছে অনন্যা। অনন্যা নিজের অশ্রুটুকু মুছে শেফা বেগমের কাঁধে হাত রাখতেই তিনি তড়িৎ গতিতে মাথা উঁচু করে তাকালেন। মনের এমন জটিল অবসায় সমস্ত ক্ষোভ তিনি অনন্যার দিকে উগরে দিয়ে বললেন, টাকা জোগাড় হয়েছে? অনন্যা মাথা নাড়িয়ে না বলে, অর্থাৎ সে পারেনি। শেফা বেগম শক্ত করে অনন্যার বাহু চেপে ধরে প্রশ্ন করে, তাহলে কেন এসেছিস তুই? আমাদের এত বড় ক্ষতি করেও কি তোর শান্তি হয়নি? নষ্টা মেয়ে মানুষ, এত বড় কাণ্ড করেও কি করে পারছে সামনে আসতে? তোর শোকেই মানুষটা আজ মৃত্যুযাত্রী। অনন্যা কাঁদতে কাঁদতে মায়ের হাত শক্ত করে চেপে ধরে বলে, মা, আমার উপর দয়া করে বিশ্বাস করো। তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমার কি করে বাঁচব বলো? শেফা বেগম তৎক্ষণাৎ চিৎকারের সহিত উত্তর বললেন, তাহলে মরে যা। অন্তত মরে গিয়ে আমাদের উদ্ধার কর। মায়ের কথা শুনে অনন্যা ভাবতে থাকে, সে কি তবে সত্যিই নিজেকে শেষ করে দিবে? সে মরে গেলেই কি তবে তার বাবা মায়ের ঝামেলা শেষ হবে? পরক্ষণেই সে ভাবল, সে কেন রবে? সে তো কোনো অন্যায় করেনি। তাকে উঠে দাঁড়াতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। অনন্যার মনে পড়ে যায় ছোটবেলায় যখন সে একবার পরে গিয়ে ব্যথা পেয়েছিল, তখন সে কি তার কান্না। তখন তার বাবা তার হাত ধরে তাকে উঠিয়ে মাথায় হাত রেখে বলেছিলে, ডোন্ট ক্রাই মাই প্রিন্সেস। আমার প্রিন্সেস তো এত দুর্বল নয়, সামান্য আঘাতে দুর্বল হলে চলবে না আমার সোনা। দুনিয়াটা বেশ কঠিন মা। অনেক বড় বড় লড়াই তোমাকে সাহসের সহিত লড়তে হবে। মনে রেখো মা, তোমার বাপি সবসময় তোমার সাথে থাকবে না। একটা সময় কেউ থাকবে না তোমার পাশে, সবাই তোমাকে একা করে দিবে, কিন্তু তুমি লড়াই চালিয়ে যেও, কারণ তুমি আমার স্ট্রং প্রিন্সেস। ছোটবেলায় বাবার বলা সেই কথাগুলো মনে পড়তেই নিজেকে সামলিয়ে নেয় অনন্যা। সে তো দুর্বল নয়, তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, তবে তার আগে তার বাবার চিকিৎসার জন্য তাকে টাকা জোগাড় হবে। সন্ধ্যা 7:30 বাজতে চলল। রাত 1-1টার মধ্যে হসপিটালে টাকা জমা দিতে হবে অনন্যাকে। অনন্যা হাল ছেড়ে দেয়নি। সে নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে বিয়ের বেনারসি খুলে সুতির সেলোয়ার কামিজ পরে ফেলে। তার এখন নিজেকে শক্ত রাখতে হবে, নিজের বাবা মায়ের জন্য হলেও। সে তার বাবার রুমের আলমারি ঘেটে কয়েকটা ফাইল বের করে ঘাঁটতে থাকে। অনন্যার নামে বেশ কয়েকটি ডিপোজিট করেছেন লতিফ হাওলাদার। সেইগুলো ভেঙেই আজকের মতো হসপিটালের বিল পরিশোধ করতে পারবে অনন্যা, বাকিটা কালকে জোগাড় করে ফেলবে। অনন্যা ফাইলগুলো হাতে নিয়ে বাইরে এসে নিজেই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে পড়ল ব্যাংকের উদ্দেশ্যে। অনন্যা হয়তো জানে না তার পিছনে পিছনে বেশ কিছু গাড়ি রয়েছে যারা প্রতিনিয়ত অনন্যাকে ফলো করছে। অনন্যা ব্যাংকের সামনের গাড়ি থামিয়ে ব্যাংকের ভেতরে চলে যায়। অনন্যার পিছনে পিছনে কালো পরিহিত কিছু লোকগুলোও ভিতরে প্রবেশ করে। অনন্যা কাউন্টারে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে কথা বলতে থাকে। অপরদিকে ফারিস নিজের অফিসে বসে হাতের উপর হাত রেখে ল্যাপটপে অনন্যার কার্যক্রম দেখতে থাকে। কালো পোশাক পরিহিত লোকগুলো ফারিসের, যারা সর্বক্ষণ অনন্যাকে নজরে নজরে রেখেছে। ফারিস অনন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দম আছে মেয়েটার। ভেরি ইন্টারেস্টিং গার্ল। আই রিয়েলি লাইক দিস টাইপ অফ এনার্জি। আহ, দ্য গেম ইউল বি ভেরি ইন্টারেস্টিং ইউথ হার। ফিক্সড ডিপোজিটে একসাথে সব ক্যাশ না পেলেও 2 লাখের মতো ক্যাশ জোগাড় করতে পেরেছে অনন্যা। সেই টাকা দিয়ে অন্তত তার বাবার আজকের হসপিটালের বিলটুকু পরিশোধ করতে পারবে অনন্যা। টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে খুশিমনে বেরিয়ে যায় অনন্যা, কিন্তু ব্যাংক থেকে বেরিয়ে আসতেই অবাক হয়ে যায় সে।